সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর দেশ জুড়ে, নবান্ন থেকে বার্তা মমতার। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করা নিয়ে বড় খবর। সোমবারই আইন কার্যকর করল স্বরাষ্ট্রমন্ত্রক। এরই মধ্যে নবান্নের সাংবাদিক সম্মেলন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে চালু হয়ে গেল সিএএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 2019 সালে আইনে পরিণত হলেও প্রায় 4.5 বছর সময় ধরে তা কার্যকর হয়নি। তবে 2020 সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এখন যেহেতু কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাই বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আসা অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দিতে পারে সরকার। উল্লেখ্য, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই সিএএ বিল পাশ করেছিল মোদী সরকার। 2019 সালের 11ই ডিসেম্বর সিএএ পাশ হয়েছিল। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেছিলেন সিএএ বিলে। তবে কেন্দ্রের তরফে এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালো দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে সিএএ বিধি লাগু হবেই, কোনোভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না। সেই মতোই লোকসভা নির্বাচনের আগে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। এদিন বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুরো রিপোর্ট দেখার পর কাগজ হাতে পেয়ে এ বিষয়ে মুখ খুলবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি কোনো বৈষম্য হয় সে জিনিস আমরা মানি না, সেটা ধর্ম বৈষম্য, বর্ণ বৈষম্য বা লিঙ্গ বৈষম্য হোক। তার কথায়, নির্বাচন এলে কিছু একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করায় ওরা। ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে আজ রাতের মধ্যে নাকি সিএএ চালু হবে। আমার কথা হলো 2020 সালে সিএএ পাস হয়েছিল, তারপর 4 বছর হয়ে গেল। আজ নির্বাচনের 2-3 দিন আগে সিএএ চালু করার প্রয়োজন হলো। আসলে এটা রাজনৈতিক পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আমি বিস্তারিত দেখার পর মঙ্গলবার বলবো। তবে ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে আমরা চুপ থাকবো না। লক্ষ্য তপশিলি ভোট, তাদের নিয়ে এবার নতুন কৌশল তৈরি করতে বৈঠকের ডাক অভিষেকের। ব্রিগেডের মেগা সমাবেশ থেকে লোকসভার সুর বেঁধে দিয়েছেন, প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়ে গেছে। এবার লক্ষ্য তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের ভোট। তাদের মন জয় করতে ঠিক কী কৌশল নেওয়া হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এবার তপশিলি জাতি, উপজাতি শ্রেণীভুক্তদের নিয়ে একটি আলাদা টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। এর আগেই অভিষেক জানিয়েছিলেন, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে 10 জন তপশিলি জাতি ও 5 জন তপশিলি উপজাতি শ্রেণীভুক্তের নাম পাঠাতে হবে, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই মানুষগুলোর উপর বিজেপি যে অত্যাচার করছে সে কথা তুলে ধরা হবে। বাংলায় যে কটি বুথ রয়েছে সেই প্রতিটা বুথ থেকে 4টি করে নাম 29শে ফেব্রুয়ারির মধ্যে দলের কাছে পাঠাতে হবে। সেই নাম ইতিমধ্যে জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন। তৃণমূল মনে করছে আগামী 2-1 দিনেই হয়তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। তাই কোন ইস্যুকে হাতিয়ার করে ভোট প্রচার করবে ঘাসফুল শিবির, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আর কতক্ষণের অপেক্ষা, বিজেপিতে আসছেন অর্জুন, জল্পনা তুঙ্গে। মনে হয় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, যে কোনো মুহূর্তে আবার বিজেপিতে যোগদান করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার তৃণমূল অর্জুনকে প্রার্থী না করার পর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। আর অর্জুনের অতীতের ট্র্যাক রেকর্ড সেই জল্পনাকে নিশ্চিতভাবে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ গত লোকসভাতেও তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে গিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এরপর আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। তাই অর্জুন ফের তৃণমূলে গেলে সেটা কোনো নতুন ঘটনা হবে না। ঘটনা হলো, টিকিট না পেয়ে অর্জুন হতাশ ও ব্যাপক ক্ষুব্ধ। রোববার অর্জুন স্পষ্ট বলেছেন, সবার আগে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবো, তারা যা সিদ্ধান্ত জানাবেন সেটাই আমার সিদ্ধান্ত। লোকসভায় প্রার্থী করা হবে কথা দেওয়াতেই
আমি তৃণমূলে ফিরেছিলাম। এদিন সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সঙ্গে অর্জুন আরও বলেন, আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব, ব্যারাকপুরের বাইরে লড়ব না। বাহানা করে আলটিমেটলি টিকিট দেওয়া হলো না, এতে আমার কোনো দুঃখ নেই। তবে দল আগে বলে দিতেও পারতো যে আমাকে দেবে না। সেই সঙ্গে বলেন আক্ষেপ থাকবে, 1.5 বছর ধরে টিকিট দেবে বলে দল নিয়ে এলো। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি, আমাকে বলা হচ্ছিল এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না, এখানে জন্মেছি, এখানেই মরব। অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় তার অনুগামীরা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল রাজনীতিতে তৃণমূলের 2 বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামের বিরোধী গোষ্ঠীর বলেই পরিস্থিতি অর্জুনের। এই 2 বিধায়ক চাইছেন না অর্জুনকে এবার প্রার্থী করা হোক। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সে কথা বহুবার জানিয়েছেন তারা। এরপরই দেখা যাচ্ছে ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। তবে অর্জুন স্পষ্টভাবে বিজেপিতে যাওয়ার কথা না বললেও তার ঘনিষ্ঠরা বলছেন তৃণমূল যেহেতু কথা দিয়ে কথা রাখেনি, তাই দাদা বিজেপিতে যেতে তৈরি আছেন। 42 আসনে প্রার্থী ঘোষণা, মোদির পরে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 13ই মার্চ প্রশাসনিক সভা করবেন ফুলবাড়িতে। কদিন আগেই ফুলবাড়ি ভিডিওকন মাঠে সভা করে যান মুখ্যমন্ত্রী, আবারও সেই ভিডিওকন মাঠেই আসতে চলেছেন তিনি। ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি, বিশেষ কিছু সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে। উল্লেখ্য, রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের জন্য 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর তার ঠিক পরেই ফের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 13ই মার্চ শিলিগুড়ির ফুলবাড়ি ভিডিওকনের মাঠ থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 12ই মার্চ মঙ্গলবার বিকেলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন রাতে তিনি থাকবেন ফুলবাড়ির উত্তরকন্যায়। 13ই মার্চ উত্তরকন্যার অদূরে ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে যেমন রয়েছে কাওয়াখালীতে EWS এর ফ্ল্যাটের কাগজপত্র, সেই সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও আরও কিছু সরকারি পরিষেবা। গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলা সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। তবে 42 আসনে প্রার্থীর নাম ঘোষণার পর এবার উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত একাধিক ভোটে তৃণমূলকে উত্তরবঙ্গ সেভাবে সাফল্য দেয়নি, তাই এবারের নির্বাচনে সেই সাফল্য পেতে মরিয়া ঘাসফুল শিবির। গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সভা করেছিলেন, তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তের, বৃদ্ধ বিপ্লবকে হারাবই আশাবাদী বিজেপি সাংসদ। বালুরঘাটের 2 ভূমিপুত্রের লড়াই, একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে জেলার বর্ষিয়ার নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার থেকেই বালুরঘাটে প্রচার শুরু করেন সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যালি করে বুড়িমাতা মন্দিরে পুজো দিয়ে আত্রেই পারে লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন রাজ্য গেরুয়া চিফ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম সোমবার বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। স্টেশনে নামতেই তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলের কর্মী সমর্থকেরা। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ বালুরঘাটের স্থানীয় গেরুয়া নেতারা। রবিবারের জনগর্জন সভা থেকে 42 জন প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। আর সেখানে দেখা গিয়েছে বালুরঘাট থেকে বিপ্লব মিত্রকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। প্রথমে প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম চাউর হলেও তাকে মালদা দক্ষিণে টিকিট দেওয়া হয়েছে। বিপ্লব মিত্র বা মিত্র পরিবার বালুরঘাটের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রাখেন, তাহলে কি কঠিন লড়াই হতে চলেছে সুকান্তের জন্য? এদিন বালুরঘাট স্টেশনে নেমেই বিপ্লব মিত্রের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার। তার কথায় দক্ষিণ দিনাজপুর একমাত্র মন্ত্রী ছিলেন বিপ্লব মিত্র। লোকসভা নির্বাচনে লড়তে হলে তাকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে লড়তে হবে। আমি বয়সের কারণে ওনাকে সম্মান করি, তবে আমার কাছ থেকে হেরে আবার মন্ত্রিত্ব নিতে হবে বিপ্লববাবুকে। বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো মানে হয়নি তৃণমূল কংগ্রেসের। এর আগে বালুরঘাটের কোনো সাংসদ রেলের এত উন্নয়ন করে দেখালে ভোটেই লড়ব না, ইস্তফা দিয়ে দেব, ওয়াক ওভার দিয়ে দেব। লোকসভার মুখে দেশ জুড়ে চালু CAA, ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের।
লোকসভা নির্বাচনের আগে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে লাগু হলো সংশোধিত নাগরিকত্ব আইন। একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এই সিদ্ধান্তের পরে কার্যত উৎসবের ছবি উত্তর 24 পরগনার ঠাকুরনগরে। মতুয়ারা আনন্দে মেতেছেন, আবার অন্যদিকে বিরোধীদের তরফ থেকে তীব্র বিরোধিতা জানানো হচ্ছে। প্রথমে জানা যাচ্ছিল সোমবার রাত 10টা নাগাদ সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও তার অনেক আগে জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। মঙ্গলবার থেকেই নাগরিকত্বের জন্য আবেদন জানানো যাবে। রয়েছে আরও কিছু প্রক্রিয়া, তা ধীরে ধীরে প্রকাশিত হবে। গত ফেব্রুয়ারি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লোকসভা নির্বাচনের আগেই চালু হবে সিএএ। আর তাই হলো একেবারে ভোটের মুখে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতায় এসেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে বিজেপি সরকার। সংসদে পাশ হয় বিলও, কিন্তু মাঝে এতগুলো বছর কেটে গেলেও সেই বিলকে আইনে কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার, যার মূল কারণ বিরোধিতা। দেশের তাবর তাবর রাজনৈতিক থেকে শুরু করে বুদ্ধিজীবী প্রত্যেকেই সমালোচনা করেন এই বিলের। পথে নেমে প্রতিবাদ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সংশোধিত নাগরিকত্ব আইন কি বলে? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, তাহলে তা দেবে কেন্দ্র সরকার। কিন্তু এখানেই গণ্ডগোল। মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়, তার মধ্যে অবশ্যই মুসলিমরা পড়ছেন না। তাহলে যদি কোনো মুসলিমই সে দেশে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে ভারতে আসতে চায়, তিনি কি নাগরিকত্ব পাবেন না? প্রশ্নটা এখানেই। স্বাভাবিকভাবেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে না, কারণ তিনি সে দেশের সংখ্যালঘু নন। এর আগেও সিএএ প্রসঙ্গে ক্যাকার সিসি ছড়া বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে বললেন, ভোটের আগেই একটা ভাওতা করে কেন্দ্রীয় সরকার। আমি খবর পেয়েছি এদিন সিএএ নিয়ে বিজ্ঞপ্তি বার করবে। আমি আগে সেই কাগজ পড়ব, তারপর মন্তব্য করব। তবে এটুকু বলতে পারি, মানুষের অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে রুখে দাঁড়াবো। এ রাজ্যে সিএএ বা এনআরসি চালু করতে দেব না।